কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে। নতুন বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী এক ধরনের ঘোরের মধ্যে থাকে, কিন্তু না, আমার বেলায় উল্টো। বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে, বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য দেখিনি এবং আমাদের মাঝে কোন রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল ফারিহা। তোর শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? পায়েল প্রশ্নের বদলে প্রশ্ন করাই কিছুটা রুষ্ট হলো ফারিহা। মেয়েটা চিরকালই এমন কখনো কোন কিছু পরিষ্কার করে বলে না। দেখ পায়েল, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এই সব কিছুই জানি না ফারিহা। লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়া ভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতাম না সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় ফারহান বিদেশ গেছে, আসতে কিছু দিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না পায়েল? আমাদের আর্থিক অবস্থা তোর জানা ফারিহা। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, 2 বেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় পায়েল। ফারিহাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না আম্মা, তেমন কারো সাথে না। ওহ ভালো, তো শুনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শুনো। ফারাবি আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। পারভিন ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। ফারাবিকে পায়েল কখনো বাস্তবে দেখেনি। 2-1 বার তার ননদ পুষ্পা ফারাবিকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে ফারাবি, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, ফারাবির ব্যাপারে সে এতটুকুই জানে। পায়েল তার কোমর পর্যন্ত চুল হাতখোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি পারিদা বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও পায়েলকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে পায়েল তাকে জিজ্ঞেস করল, দাদি আপনার কি কিছু লাগবে? পারিদা বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল পায়েলের। কতটা নীচ মানসিকতা তার সেটা পায়েল বুঝতে পারল। পারিদা বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল পায়েল। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল পায়েল। ভাবি ভাবি, দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। পুষ্পার কথায় দ্রুত জায়ানামাজ ভাঁজ করে পুষ্পার সাথে নিচে এলো পায়েল। যদিও সে জানত আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হল সে। অস্পষ্ট স্বরে বলল, ফারহান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল, চারিদিকে গুমট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। ফারু, আমার কই ছিলি? পরের মাইয়ার জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও পারিদার কথায় পায়েলের মন তিক্ত হল। ফারহানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? পায়েলের শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। পায়েলের শ্বশুর পারভেজ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেবার জন্য কিছুটা সময় নিলেন। পারভেজ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। পারভিন বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু ফারহান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, পায়েলের নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। ফারাবি পায়েলের অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও ফারাবি পায়েলের অস্বস্তি কমানোর জন্যই বলেছিল, কিন্তু পায়েলের মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। পারিদা বেগম পায়েলের দিকে মুখ বাঁকিয়ে বলল,
ও যে মেয়ে স্বামীর কদরই তো বুঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব। পারভিন শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলেরে কথা শুনাইনো না পারভিন। আপনিও নিজের নাতির দোষ ডাকতে আসবেন না। ফারাবি তোর ভাইকে নিয়ে ঘরে যা। ফারাবি ফারহানকে নিয়ে ঘরে চলে গেল। পায়েল দেখল তার পাথরের মতো স্বামীর তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিতা স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। পায়েলের চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামী কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোন অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কি লাভ। পায়েল খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে পায়েল নিজেকে প্রশ্ন করল, কি লাভ এই রূপগুণ দিয়ে, যেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতেই পায়েল হাঁটু মুড়ে বসে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রু কণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি পায়েলের বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আন্ডারস্কোর ফারহান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। পুষ্পা ভাইয়ের উদ্দেশ্য চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করল। পুষ্পা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? ফারহান এবার বোনের মাথায় জোরে গাঁটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাধি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। ফারহান ভ্রুকুচকে জিজ্ঞেস করেল, কোন ভাবি? পুষ্পা ভীষণ মজা পেল, সেও অনুরূপ ভাবে ভাইয়ে মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বসো যে এত বোকা হয়ে সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় গাধা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে পুষ্পা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করল। ফারহান এবার হাতের টাওয়াল নামিয়ে টেবিলের ওপর রাখল। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। চলবে। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে পায়েল। সঙ্গে বাড়ির কাজের বুয়া ফারজানা খালা আর শাশুড়ি পারভিন বেগমও আছেন। পারভিন আর ফারজানা গল্পে মশগুল হয়ে আছে, পায়েল টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় পারিদা বেগমের। পায়েল এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ পায়েল যতটুকু জানে পারিদা বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। পায়েলের অবাক হওয়া দেখে পারিদা বেগম পায়েলের দিকে ঘুরে মুখ বাঁকালেন। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতি বউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টো ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে। পারিদা বেগম পায়েলকে ঠেলে সরিয়ে দেখল কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। পারভিন, আরো 2-1 পদ করো তো, আমার নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? পায়েল যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হল। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় পারিদা বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল পায়েল আর ফারজানা। পারভিন বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করল। পুষ্পা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসল, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে, অমনি ফারাবি এসে বোনের হাত চাটি মারল। ফারাবির এহেন কাজে প্রচণ্ড বিরক্ত হল পুষ্পা। তুই দেখিস তোর বউকে আমি কোন বেলায় শান্তিতে খেতে দিব না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা খাবে? আমি কি তোরটা খাই না বাবারটা? যারটাই খাস মুটিয়ে যাচ্ছিস দেখছিস না? আমি মুটিয়ে যাচ্ছি, এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল।
কিন্তু একে অপরকে চোখ দিকে শাসাতে মোটেও ভুলল না। পায়েল এদের দুই ভাইবোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনেদের কথা চিন্তা করল। পায়েলরা 4 বোন। পায়েল বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ার তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট দুজন যমজ বোন আছে যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবী মায়া ত্যাগ করে চলে যান। পায়েল অনুভব করল ওর নিজের বোনদের কথা মনে পড়ছে। এই মেয়ে দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো নাকি না খেয়েই বসে থাকতে হবে। পারিদা বেগমের কথায় হুঁশে ফিরল পায়েল। ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত। পায়েল একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে ভরতে গিয়ে হাত থেমে গেল, অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। ফারহান পায়েলের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। পারিদা বেগম বিরক্ত হলেন ভীষণ। পায়েল হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিকে। প্রথমবার পারিদার কাজটা মনে মনে ভালো লাগলো পায়েলের। পায়েল, তোমায় খাবার সার্ভ করতে হবে না, তুমিও আমাদের সঙ্গেই বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। পারভেজ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। পায়েল নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না। আসবো ভাবি। পায়েল দরজার দিকে তাকিয়ে দেখল পুষ্পা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগার কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটা থেকেই সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোন অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। পুষ্পা পায়েলের পাশে গিয়ে বসল। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোন গল্প করার মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোন সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প বুড়ি, আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? ফারহান ভাইয়াকে নিয়ে শুনবে তুমি। পায়েলের হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। পায়েলের থেকে কোন উত্তর না পেয়ে পুষ্পা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যেটা করা তার মোটেও ঠিক হয়নি। তাই সে নিজের কথাকে অন্য দিকে ঘোরাল। ফারহান ড্রয়িং রুমে সোফায় কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল। পারভিন নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে ফারহানকে এখন বুঝতে পারে না, চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে পারভেজ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন, কি বলেছেন তার কিছুই পারভিন জানে না, তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এ বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করল ফারহান। মা কি নিয়ে কথা বলবে ফারহান তার কিছুটা আন্দাজ করতে পারল। কোন কিছু না বলেই মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ার কিছুটা বিস্মিত হল লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করল। মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলে আবদার পারভিন বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে ফারহান বলতে শুরু করল, মা, আমি দুঃখিত, নিজের ভালো মন্দ এখনো আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেয়া ভুল সিদ্ধান্তকে সব সময় সঠিক মনে করেছি। নিজের মায়ের কথা অবজ্ঞা ও স্ত্রীকে অবহেলা করেছি। মা, আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। উদ্ধৃতি চিহ্ন। নিজের কথা শেষ করে ফারহান একটা দীর্ঘশ্বাস নিল। মা, তুমি বলতে না ফারাবির বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, ফারাবি খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি এর পরের থেকে আমি আর কোন বোকামি করব না, প্রমিজ। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য পারভিন বেগম প্রচণ্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে, আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা। কিন্তু আমিও নিরুপায়, নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকো, কারো ভালো কারো আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো। ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। তুমি বউয়ের কোলও দখল করবে, আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব।
আমার নয়, বউয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই নয় কি? ফারাবির কথা শুনে ফারহান মায়ের কোল থেকে উঠে ফারাবির কান ধরল। তোর এই ঠোঁট কাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলে যাবে। কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে পারভিন উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে, চলবে। জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়। সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটি মিটি করে জ্বলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত। কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য ফারহান আর ফারাবি ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানে একজন নারী অবয়বের দিকে। ফারাবি কি হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে ফারহান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোন ধারণাই নেই। ফারহান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করন, এত রাতে ছাদে একা কি করছেন? পায়েল প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসের ক্রমশ বেড়ে গেল। হাত পা জড়ো বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে পায়েল কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতেই ফারহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে পায়েলের মনে হলো তার বুকে মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে। ফারহান পায়েলের অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়াল। পায়েলের নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা ফুটবল নয়। আর তার অস্বাভাবিক হবার কারণই বাকি। কিন্তু নিজেকে প্রশ্ন করে পায়েল কোন উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করল নিজেকে স্বাভাবিক রাখার। ফারহান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসল। পায়েলের ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। ফারহান সপ্তপর্ণে পায়েল চুলগুলো কানের পিঠে গুজে দিল। ফারহানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইছস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে ফারহান পায়েলের থেকে দূরে সরে দাঁড়াল। তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে। কিন্তু পায়েল ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। পারিদা বেগম বিরক্ত হলেন, ভাগ্যিস সে সময় মতো এসেছে, না এলে কি হতো কে জানে। ফার দেখলা কেমন মাইয়া? ফারহান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চল গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। পায়েল নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে, কতগুলো কড়া করে কথা শোনাবে, কই সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার পায়েলের। আসবো। পায়েল পায়েল বিছানা গোছাচ্ছিল, হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকাল বেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছু অবাক হল। জি আম্মা, আসুন। পারভিন বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। পায়েল, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। পায়েল এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হল। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো, কিন্তু পায়েল সেটা প্রকাশ করল না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, ফারহান তোমাকে নিয়ে যাবে। ফারহানের সাথে যাবে ভাবতেই পায়েলের সর্বশরীর শিউরে উঠল। কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতি সূচক অর্থে নিজের মাথা ঝাঁকাল। পারভিন বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে পায়েল নিজের সাথে হিসেব নিকেশ করতে বসল। অনেক ভেবে চিনতে পেল, ফারহান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে। কারণ এত বড়লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচ ঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। ফারহান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর পায়েল গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা।
মাঝে মধ্যে ফারহান লুকিং গ্লাসে দু একবার পিছনে তাকাচ্ছে আর ড্রাইভিং করাই মনোযোগ দিচ্ছে। কিন্তু দুজনের কেউই নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে ফারহান পায়েলকে জিজ্ঞেস করল, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। পায়েল শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করল। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? পায়েল এবার ফারহানের দিকে ভ্রুকুঁচকে তাকাল। ফারহান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম। পায়েল এখনো কোনো উত্তর দিল না, একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। ফারহান একটু হতাশ হলো, বুঝতে পারল এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটল আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামল একেবারে পায়েলদের বাড়ির ওপর। গাড়ির শব্দ পেয়ে পায়েলের দুই বোন প্রিয়া আর প্রমি দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো, পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল, আব্বাগো দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে ফরিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। প্রিয়া আর প্রমি বোনকে গিয়ে জড়িয়ে ধরল। ফারহানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন ফরিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। ফারহান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করল। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এ বাড়িরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে ফরিদ কিছুটা শান্ত হলেন। প্রিয়া, প্রমি দু বোনই পায়েলের পাশে দাঁড়িয়ে আছে। ফারহান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে ফারহানের আর দিকে এগোয় না। এই ভয়ে তাদের দুবোনের জামাকাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। ফারহান তাদের জোরতা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল, একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেলে তাদের দিকে, দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করল। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল, ব্যাস তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু একে দিল তার গালে। পায়েল ফারহানের কাজে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে সে হয়তো ততটা খারাপ না। পারিদা বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে ফারাবি দাদির কাছে গিয়ে বসে। ফারাবি এতটুকু বুঝতে পারছে দাদি কোন কারণে ভীষণ রাগান্বিত। ফারাবি দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝছো কিন্তু। দাদি ফারাবির হাত থেকে পান কেড়ে নিয়ে চিবোতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়। রাগ কমানোর জন্য পারিদা বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি পায়েলকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। চলবে। পায়েলদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। ফারহান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল। প্রিয়া আর প্রমি দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে। ফারহানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসত মায়ের সাথে। আজ এত দিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। আন্ডারস্কোর পায়েলের চিন্তায় মুখ কালো হয়ে গেছে। ফারহানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়, যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোন উত্তর পেল না পায়েল, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকল ফারহান। ভিতরে এসেই নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে, যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। ফারহান গলা খাকারি দিল। ফারহানের শব্দ পেয়ে পায়েল শটানভাবে দাঁড়িয়ে গেল। ফারহান পায়েলের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। পায়েল সেটা খেয়াল করে আরো অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল, কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? পায়েল সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে পায়েল ঠোঁটে কামড়ে ধরল। মনে মনে ভাবল, এটা কি বলে ফেলল সে।
ফারহানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, ও তার মানে আমি কাছে আসব? পায়েল ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল, অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে। তাই সে আর লজ্জায় কোন কথা বলতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। ফারহান গিয়ে বিছানায় বসল। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। পায়েল এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে। পায়েলের অকপটে ওর। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। পায়েল তবুও পুরোপুরি শান্ত হল না। ফারহান পায়েলের অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর দুইটা বালিশ। ফারহান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা ভাগ করল। আপনি এক পাশে থাকবেন, আমি এক পাশে থাকব। আশা করছি আপনার কোন অস্বস্তি হবে না। উদ্ধৃতি চিহ্ন। অতঃপর ফারহান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। পায়েল কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। ফারহান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে। আমি কিছু মনে করব না। পায়েল মনে মনে ফারহানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল। ফারহান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। পায়েল ঘুমিয়েছে বুঝতে পেরে ফারহান চোখ মেলল। মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে। ফারহান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। পায়েল যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়াল। পায়েল গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। ফারহান পায়েলের ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু সেই তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোন মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক? মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুকে ফাটবে কিন্তু মুখে ফুটবে না। ফারহানের খুব ইচ্ছে করল নিজের হাত বাড়িয়ে পায়েলের গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণেই নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে তখন সেই পায়েলের ভালোবাসা জয় করে নেবে, এতে যতই তারে কাঠখড় পোড়াতো হোক না কেন তাকে। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল পায়েলের। নিজের দিকে তাকাতেই অবাক হলো তার শরীরে কাঁথা দিয়ে জড়ানো। ফারহান নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো পায়েল। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপ দাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ ফারহানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁকফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল ফারহানের ওপর। সেই আলোতেই ফারহানের ঘুম ভেঙে গেল। ফারহান আশেপাশে তাকালো একবার, পায়েল ঘরে নেই। ফারহান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো। তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। পায়েল রান্না করছে রান্নাঘরে আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। ফারহান অনুভব করল তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরো কয়েকগুণ বেড়ে যেত। ফারহান শালিকাদের কাছে গেল। প্রিয়া আর প্রমি ফারহানকে কাছে পেয়ে বায়না করল তাদের সাথে বল খেলতে। ফারহান তাদের অনুরোধ ফেলতে পারল না। তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল। প্রিয়া, প্রমি আনতে যেতে চাইলে ফারহান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপড়ার নিচে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপড়ার কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে শব্দ বের হয়ে এলো ফারহানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল। প্রমি রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল, দুলাভাই রক্ত! প্রমির চিৎকার শুনে পায়েল দৌড়ে এলো। দেখল ফারহানের পিঠে থেকে শার্ট ভেদ রক্ত বেরুচ্ছে। পায়েল দ্রুত এগিয়ে গেল ফারহানের দিকে। শার্টটা খুলেন। আমার তেমন ইনজুরি হয় নাই তো। চুপ করুন তো, আপনি কি কোন ভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? ফারহান ভাবল সে কি মেয়ে নাকি লজ্জা পাবে। ফারহান একটানে শার্ট খুলে ফেলল। পায়েল দেখল এক জায়গায় কাটা ফুটে গেছে, আরেকটা জায়গায় বেশ অনেকটা আঁচড় লেগেছে। পায়েল দ্রুত কাটা টান দিয়ে বের করল। ফারহান ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। অতঃপর পায়েল কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ার ভিতরে কেন গেছিলেন? দেখতেই তো পাচ্ছ ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা। ফারহান চোখ বড় বড় করে তাকালো।
বেলের কাঁটা আর খেজুরের কাঁটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হল। পায়েলের এবার ফারহানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। পায়েল অন্যদিকে ঘুরে ঢোক গিলল, মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? ফারহান পায়েলের চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসল। ভাবল, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু আধটু ব্যথাতে কিছুই হয় না। প্রিয়া আর প্রমি অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। চলবে, মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবন যাপন করতে পারে না, তার জন্যই গড়ে উঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি, এক মুহূর্তেই পর হয়ে যায় নিজের পরিবার আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে পায়েল। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে ফারাবি ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। ফারহানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। পায়েলের ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের, তারপরে তার ছোট দুই বোন ও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে বাবা আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে ফারহান ও কথায় কথায় বলছিল, আব্বু আপনার একজন সঙ্গীর প্রয়োজন, প্রিয়া প্রমিরও একজন মায়ের প্রয়োজন। ফরিদ এক গাল হাসি দিয়ে বলেছিল, বাবা ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না, মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর প্রিয়া প্রমির কথা বলছো, ওদের জন্য আমি মা আনতেই পারি, কিন্তু সেই মা যে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোন সঙ্গিনীর প্রয়োজন নেই, এক জীবনে যার সঙ্গ পেয়েছি তাকে ভেবে ভেবেই চলে যাবে আমার। ফারহান মুগ্ধ হয়ে শুনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। পায়েলের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামল ফারহানদের বাড়ির সামনে। ফারহান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। পায়েলও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসল। কলিং বেল চাপতেই ফারজানা খালা এসে দরজা খুলে দিল। ফারহান ভিতরে আসতেই দেখল দাদি সোফার ওপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। ফারহান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসল। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম? ওহ, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। পায়েল গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবল মহিলাটা যতই খারাপ হোক ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। পায়েল কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। পারিদা বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য পায়েল দায়ী। পায়েল কিছুটা অপমান বোধ করল, আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে অমনি শাশুড়ি কথা থেকে যেন ছুটে আসল। পায়েল ওই দিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওই দিকে না, তুমি ফারহানের ঘরে যাও, আমি তোমার সবকিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, উদ্ধৃতি চিহ্ন, আমি আশা রাখছি তুমি আমার ওপরে কোন কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, আদিক্ষেতা। পারভিন বেগম তার কথায় কোন পাত্তা দিলেন না। পায়েল গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে ফারহানের কক্ষে দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও পায়েল দরজায় খটখট আওয়াজ করল। ফারহান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। পায়েল জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। ফারহান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। পায়েল প্রিয়রও ঘরে চোখ বুলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে পারভিন তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সে দিকে এগুলো। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের থ্রিপিস বের করল। এর মাঝেই দরজা খোলার শব্দ এলো। পায়েল দ্রুত পিছনে ঘুরল। ফারহান দাঁড়িয়ে আছে আর তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে পায়েলকে দেখবে, ভাবতেও পারিনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল।
চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। পায়েল উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। ফারহান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করেই ওয়াশরুমে চলে গেছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হল, কিন্তু পায়েলকে কিছু বুঝতে দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পায়েল তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে। ফারহান নিজের রুম থেকে বেরিয়েই মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মা তুমি বেস্ট, ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দেব্র। ফারহান ফারাবির দিকে ভ্রুকুচকে তাকালো। ফারাবি বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। ফারহান ফারাবির হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা, আমার না বউ লাগবে। ফারহান ফারাবির পিঠে জোরে করে থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। ফারাবি পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতে তাকিয়ে আছে, যার জন্য এত কিছু করতেছে। সেই ভাইও তার দুঃখ বুঝল না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। পায়েল আর পারভিন বেগম খাবার সার্ভ করছে। পারভেজ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ফারহান তুমি ঢাকায় ফিরছ কবে? আব্বু ফিরব 3 তারিখে। ওহ, তার মানে 2 দিন আছো? জি। পারভেজ এবার আরো গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সবকিছু করতে কষ্ট হয়। তুমি বরং বৌমাকে নিয়ে যাও। পারিদা বেগম খাবার রেখে পারভেজের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই পারভেজ? পায়েল চলে গেলে বৌমার কষ্ট হবে তো? পারভেজ মায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, মা পারভিনের জন্য ফারজানা আর পুষ্পা আছে। কিন্তু ফারহান সেখানে একা থাকে, তাই পায়েল গেলে ফারহানেরই ভালো হবে। পারভিন মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্রে থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও পারিদা বেগম মুখ ভার করে বসে রইলেন। ফারাবি পুষ্পা দাদির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। পুষ্পা ফারাবির কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে। ফারাবি দাদির দিকে তাকিয়ে বলে উঠল, দাদি খাচ্ছ না কেন? ফারাবির কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করল। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকে তার আর নিজের বশে করা হলো না। এই সবের মাঝে পায়েল চোখ ছল ছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। ফারহান খেতে খেতে পায়েলের দিকে তাকালো। পায়েলের অবস্থা দেখে বুঝতে পারল পায়েল তার সাথে যেতে চায় না। চলবে। পায়েল সকল কাজ শেষ করে ফারহানের রুমে নক করল। ফারহানের সাথে তার কথা বলা প্রয়োজন। ফারহান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকল, কিন্তু রুমের ভিতরে ঢুকে ভীষণ অবাক হল। ফারহান নিজের পোশাক আলমারির একপাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে পায়েল জিজ্ঞেস করল, আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? ফারহান কোন প্রতিক্রিয়া না করে এবার ফারহান লাগেজগুলো ধরতে যাবে, অমনি পায়েল দৌড়ে গিয়ে ফারহানের হাত সরিয়ে দেয়। ফারহান ভ্রুকুচকে তাকায়। কি হলো, হাত সরালেন কেন? আপনি আমার লাগেজ ধরছেন কেন? ফারহান পায়েলের থেকে লাগেজ নিয়ে বলল, পোশাক গুছিয়ে রাখব। সহজ সাবলীল উত্তর দিয়ে ফারহান লাগেজ নিয়ে যায়। পায়েল আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না। কেন? কারণ আমার পোশাক আমিই রাখব। আমি রাখলে কি সমস্যা বলুন তো? পায়েল ভীষণ বিরক্ত হল, রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগেজে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে। ফারহান এবার বুঝতে পারল, তবুও বউকে রাগানোর জন্য বলল, না আমি কিভাবে বুঝবো, আমি কি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। পায়েল রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে ফারহানের হাত সরিয়ে দিয়ে বলে, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। ফারহান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাকই হল। কিন্তু পায়েল তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হল। পুষ্পা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল দুটো চোখের। দরজা খোলাই ছিল। ফারাবি চুপি চুপি পায়ে পিছন থেকে এসে বোনকে বলল, কি করছিস পাকনি? আকস্মিক শব্দ পেয়ে পুষ্পার হাতে স্কেচ বুকটা নিচে পড়ে যায়। পুষ্পা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাব, অমনি ফারাবি বুকটা নিজের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল,
কি বলতো, প্রেমপত্র লিখছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, মানুষ চাইলে সবই পারে। ফারাবি খাতাটা খুলতে যাবে অমনি দ্রুত পুষ্পা খাতা কেড়ে নিতে যায়। কিন্তু ফারাবি খাতা দেয় না, বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে। অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে, উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। এক জোড়া চোখ। চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না। পুষ্পা কোন রকমে ফারাবির কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। পায়েল ফারহানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ। ফারহানি রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায়, জামিয়ে পড়ে তার হাত পায়ে ভেঙে দিবে। কেটে গেছে 2 দিন। ফারহান পায়েলের চলে যাবার সময় হয়ে গেছে, ইচ্ছে না থাকা সত্ত্বেও পায়েলকে যেতে হচ্ছে। পায়েলের যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। পায়েল শাশুড়ি কাছে দাঁড়িয়ে আছে, মুখ ভার করে যেন যেন টুপ করে চোখের জল গড়িয়ে পড়বে। পুষ্পাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন। ফারাবি ফারহানের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে ফারহান আর পায়েল গাড়িতে বসল। দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। পায়েলের চোখ এবার বাঁধ ভেঙে গেল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আরও হাতের সাহায্যে মুছে ফেলছে। ফারহান নিজের রুমাল এগিয়ে দিল। পায়েল ফারহানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করল। মুহূর্তের মাঝেই পায়েলের চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা। আধ ঘন্টা মতো কান্না করে পায়েল ঘুমিয়ে গেল। ফারহান সপ্তপর্ণে পায়েলের মাথা ফারহানের কাঁধে রাখল। মনে মনে ভাবল, মেয়েটার কত রূপ দেখবে সে, কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, কখনো আবার শান্ত নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে, তাই সে একটা কারণও মিস করবে না। সবগুলো কারণ দেখে তার ভালোবাসার সাগরে হাবুডুবু খাবে। ফারহানের মনে একটা ইচ্ছে বারবার উকিঝুঁকি দিচ্ছে। মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করল তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কর সাথে লড়াই করে, সে মস্তিষ্ককেই জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। নেই চোখের প্রণয়, যদি পায়েল দেখত তবে ফারহানকে নির্বিঘ্নে আপন করে নিত। পারভিন বেগম রান্না ঘরে ফারজানা খালার সাথে রান্না করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন পার্থ আর তার পরিবার দাঁড়িয়ে আছে। এই সন্ধ্যা বেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না, তবুও ভদ্রতার খাতিরে ভিতরে আসতে বললেন। পার্থ সম্পর্কে ফারাবির বন্ধু, সে মাঝে মাঝে এ বাড়িতে আসে, কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট। তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে ফারাবিকে ডাকতে চলে যান। পুষ্পার মন খারাপ দেখে ফারাবি এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে। পারভিন পুষ্পার রুমে ফারাবিকে দেখে বললেন, ফারাবি, তোর বন্ধু এসেছে। ফারাবি বিস্ময় নিয়ে বলল, এই সন্ধ্যা বেলায়? হ্যাঁ, পার্থ এসেছে পরিবার নিয়ে। পার্থের নাম শুনে পুষ্পার হার্টবিট ফাস্ট হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, পার্থ পরিবার নিয়ে চলে এসেছে। ফারাবির বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হল না। দ্রুত নিচে গিয়ে পার্থকে বলল, দোস্ত, তুই এই সন্ধ্যা বেলা কেন আসতে পারি না? পার্থের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে পুষ্পাকে খুঁজল। না, কোথাও নেই। মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করেছে নাকি? পারভেজ এসে পার্থর বাবা ফয়েজের পাশে গিয়ে বসলেন। ভাই, এই অসময়ে আপনারা এখানে? কোথাও যাচ্ছিলেন বুঝি? না ভাই, এখানেই এলাম। পারভেজের ভ্রু কুঁচকে গেল। ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এই পথে কি মনে করে? এখন রোজই আসতে হবে, সম্পর্ক দৃঢ় করতেই এসেছি। পারভেজ বিচক্ষণ মানুষ, ফয়েজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন। পার্থর দিকে একবার গভীরভাবে তাকালেন। পার্থ বারবার পুষ্পার রুমের দিকে তাকাচ্ছে। যা বোঝার তিনি বুঝে গেলেন। বাবা মায়ের একমাত্র ছেলে পার্থ। পার্থ ছেলে হিসেবে ভালোই, বর্তমানে সে একজন হার্ট সার্জন। ফয়েজও নামকরা ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না। তাই মুখে এক গাল হাসি ফুটিয়ে বললেন, পারভিন, মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো। ফয়েজও খুব খুশি হলেন। যদিও আমার ডায়াবেটিস আছে, তবে আজকে জন্য মিষ্টি খেলে কিছুই হবে না। পার্থর মা ফারজিন বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন। বউয়ের চোখ গরম দেখে ফয়েজ মুখ ছোট করে বললেন, অল্প করেই খাবো।
ফয়েজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন। ফারাবি বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায়। মনে মনে আওড়ায়, আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি আমিই জানলাম না। চলবে। ফারাবি বন্ধুর চোখের দিকে গভীর চোখে তাকায়। মনে মনে আওড়ায়, আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি আমিই জানলাম না। পারভেজ সাহেব পারভিনকে বলল, পারভিন তুমি একটু পুষ্পাকে নিয়ে আসো তো। পুষ্পার নাম শুনে পার্থর চিত্ত পুলকিত হল। ফারাবি চুপচাপ বসে পার্থর কাণ্ড দেখছে। কলেজ জীবনের একটা কথা মনে পড়ে গেল তার। তখন ফারাবি আর পার্থ সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। পার্থকে যে মেয়েই পছন্দ করে না কেন ফারাবি তাকে পটিয়ে নিত। এমনকি ফাহিমা নামের একটা মেয়েকে পার্থর অনেক ভালো লেগেছিল। বন্ধুকে সেই ব্যাপারে জানালে ফারাবি সেই মেয়েটাকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয়। তাই পার্থ সেদিন ফারাবিকে রাগ করে বলেছিল, আমি এমন কাউরে গফ বানাবো দেখিস। তুই লাইন মারা তো দূরে থাক, আমার সাথে তাকে দেখলেই লজ্জা পাবি। পার্থ সত্যি সেটাই করেছে, তার নিজের বোনেরই প্রেমিক হয়েছে। ফারাবির আকাশ পাতাল চিন্তার মাঝেই ড্রয়িং রুমে পারভিন পুষ্পাকে নিয়ে আসলো। পুষ্পা পার্থের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না, কিন্তু পার্থ চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে, যাকে এবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে। আর তার প্রণয় কুমারী অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না। পুষ্পাকে একদম পার্থর মুখোমুখি বসানো হলো। পুষ্পা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দেবে। অতিরিক্ত অস্বস্তি হচ্ছে পুষ্পার, কারণ পার্থ একনজরে তাকিয়ে আছে তার দিকে, আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে পার্থর দিকে। পার্থের বাবা মা পুষ্পার সাথে কথা বলল। তাদের তেমন কিছু জানার নেই। মেয়েকে তারা আগে থেকেই চিনে। ছেলের জেদের কাছে হার মেনে এই রাত্রি বেলা তারা মেয়ে দেখতে এসেছে। পারিদা বেগম চা মুখে দিতে দিতে বললেন, আমার মনে হয় পার্থ আর পুষ্পাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া প্রয়োজন। পারিদা বেগমর কথায় সবাই সম্মত হলেন। পার্থ যেন এই কথারই অপেক্ষায় ছিল। পুষ্পা উঠতেই সেও পুষ্পার পিছন পিছন হাঁটা শুরু করল। পুষ্পার রুমের ভিতরে আসার সাথেই পার্থ দরজা আটকে দিল। পুষ্পার যেন নিঃশ্বাস আটকে গেল এমন অবস্থা, তবুও কাঁপা কাঁপা গলায় বলল, দরজা কেন আটকাচ্ছ? পার্থ পুষ্পার কথায় পাত্তা না দিয়ে পুষ্পার মুখোমুখি এসে দাঁড়াল। পুষ্পার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল এবার। আমান শান্ত কণ্ঠে বলল, আমার ফোন কেন ধরছিলে না? আমি বলছি না আমার দূরত্ব সহ্য হয় না। অভিমান কর যাই কর, ফোন কেন বন্ধ করছো? এমন ব্যবস্থা করে যাব আজকের পর কখনো অভিমান করে দূরে যেতে পারবে না। পুষ্পা ঘামতে শুরু করল। ছেলেটার জেদ সম্পর্কে অবগত সে, কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাব এনে হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর। অবশ্য পার্থ একবার বলেছিল রাগ করে ছেড়ে চলে যেতে চাইলে ডাইরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর ও সেটাই করেছে। পার্থ এগিয়ে এসে পুষ্পার কপালে চুমু এঁকে দিল, আমার বউ হবার জন্য প্রস্তুত হও। আমি প্রেমিক হিসেবে ভীষণ সভ্য ভদ্র, কিন্তু আমি জামাই হিসেবে কিন্তু ততটাই অসভ্য অভদ্র হব। নিজের কথা শেষ করে পার্থ ড্রয়িং রুমে চলে গেল, আর পুষ্পা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় গড়াল, তারপর পুষ্পা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে সবার সাথে বসল। আর একটি বারের জন্য ভুলেও পার্থের দিকে তাকালো না। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করল পায়েল। কিছু মনে করার চেষ্টা করল। ভাবল সে তো গাড়িতে ছিল, বিছানায় এলো কিভাবে? মনে পড়ল কাঁদতে কাঁদতে গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে কি ফারহান তাকে নিয়ে এসেছে? কিন্তু কেমন করে নিয়ে এসেছে, কোলে করে নয়তো? ভাবতেই পায়েলের কান গরম হয়ে গেল। শেষমেশ ওই লোকটার কোলে উঠেছে ও। নিজেকে নিজেই কতক্ষণ বকাঝকা করল। তার ভাবনার মাঝেই ফারহান ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। পায়েল সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। মনে মনে ভাবল এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে 3/4 প্যান্ট আর সেন্ডোগেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে, এর কি লজ্জা নেই? ফারহান পায়েলের দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল। পায়েলের যেন সেই হাসিতে গা জ্বলে গেল। ফারহান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল, প্রায় 3 ঘন্টার রাস্তা তো ঘুমিয়ে এলেন, এখনো কি ঘুমানোর প্ল্যানিং আছে নাকি? পায়েল ফারহানের কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ উঠে নিজের পোশাক নিয়ে ওয়ামরুমে চলে গেল। ফারহান পায়েলের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘুম থেকে উঠেই ঝাঁজ লবঙ্গ ঝাঁজ দেখানো শুরু করে দিয়েছে। পার্থের পরিবার একটু আগেই চলে গেছে। পুষ্পা বসে বসে দাঁত কামড়াচ্ছে। পারভেজ বিয়ে সম্পর্কে তেমন কিছু জানায়নি পার্থর পরিবারকে, শুধু বলেছে
দেখেন ভাই, হুট করেই তো বিয়ের মতো এত বড় কাজ সম্পন্ন করা যায় না, তার জন্য সময় প্রয়োজন। আর ছেলে মেয়েদেরও আরেকটু নিজেদের জানার বোঝার প্রয়োজন। আর আমার বড় ছেলে আজকেই ঢাকা গেছে, আমি চাচ্ছিলাম আরেকটু সময় নিতে। ফয়েজ ও পারভেজের কথার ওপর কোনো কথা বলেনি, তারাও কিছু সময় দিয়ে গেছেন বিয়ের সম্পূর্ণ প্রস্তুতির জন্য। ফারাবি পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে। পুষ্পা ভাইয়ের অবস্থা দেখে মেঝেতে নখ খুঁটছে। ফারাবি পুষ্পার পাশে গিয়ে বলল, তুই আমার ওই বোকা বোনটা না, যাকে আমি প্রেমের পর সে জানে না। আবার জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আর পার্থও তো আমার ছোটকালের সেই বলদ বন্ধুটা, যে নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না। নিজের কথা শেষ ফারাবি আহাম্মকের মতো বসে রইল। তার এত দিনের হিসেব সব উল্টো হয়ে যাচ্ছে। পারিদা বেগম এসে সোফার ওপর বসলেন। মনে মনে তিনি একটু ফারহান পাইলের প্রতি রাগান্বিত, তাই পরিবারের কারো সাথেই তিনি প্রয়োজন ব্যতীত কথা বলছেন না। পারভিন বেগম সকল খাবার উদ্দেশ্য ডাকলেন। পুষ্পা ধীর পায়ে হেঁটে গিয়ে খাবার টেবিলে বসল। ধীরে ধীরে সবাই গিয়ে টেবিলে বসে পড়লে পারভিন বেগম খাবার সার্ভ করতে করতে বললেন, ফারহান আমায় কল করেছিল। ওরা কোন সমস্যা ছাড়াই বাসায় ভালোভাবে পৌঁছে গেছে। চলবে, সময়ের বেড়াজালে আমরা সবাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদেরকে সময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আমরা সেটা অনুভব করি তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই আমাদের উচিত যে কোন সময়কে সঠিকভাবে কাজে লাগানো, যেন এই নিয়ে আমাদের পরে কোনো আফসোস না থাকে। পায়েল ফারহানের বাসায় এসেছে গোটা 7 দিন হয়ে গেল। কোনো রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর। কখনো হয়তো সে ভাবেনি তার এত বড়লোকের বাড়িতে বিয়ে হবে। এই সব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া কাঁথায় থেকে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতন। কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যর মতো অলৌকিক একটা জিনিস রেখেছে, এই ভাগ্য যখন ফলে যায় মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায়, আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায়। ফারহানের এই ফ্ল্যাটে রয়েছে 3টি কামরা, যার একটি কামরায় সে থাকছে, অন্যটিতে ফারহান। আরেকটি কামরা খালি পড়ে আছে। মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতেও অবাক লাগে, তারা তো স্বামী স্ত্রী, তাদের মাঝে কি এই যোজন যোজন দূরত্ব মানায়? তখনই তার ভেতরে সত্তা বলে উঠে, মানায়। নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায়। যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও, তবে আবার সে একই ভুল করতে পারে। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায়, তাহলে তাকে পরখ করো, যেন একই ভুল বারবার না হয়। মুমিন ব্যক্তি একবারই ধোঁকা খায়, বারবার নয়। পায়েলও সেই ভুল করবে না, ফারহানকে পরখ করবে গভীরভাবে। এতে একটু সময় লাগলেও দোষের কিছু নেই। পায়েল নিজের চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল। ফারহান বলে গেছিল আজকে ফিরতে রাত হবে, তাই সেও রান্নাঘরে দেরি করেই ঢুকেছে। উদ্দেশ্য কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে আর সাথে আলু ভাজি করবে। দুজন মানুষ বেশি রান্না করলে খাবার অপচয় হতে পারে। কোমরে ওড়না গুজে রান্না করা শুরু করে দিলে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করল। কিছু সালাদ আইটেম কেটে টেবিলে সবকিছু গরম গরম সাজিয়ে রাখল। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এরই মাঝেই ফারহান ডোর বেল বাজালো, কিন্তু কয়েকবার বাজানোর পরও পায়েল দরজা খুলল না। পায়েল ফোনে কয়েকবার কলও দিল, কিন্তু পায়েলের ফোন ড্রয়িং রুমে থাকায় সেটাও রিসিভ হলো না। ফারহান ভীষণ চিন্তিত হল। ফারহান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পায়েল যতক্ষণে বের হয়েছে ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে। ফারহান শেষবারের মতো কলিং বেল বাজালো। পায়েল দ্রুত দরজা খুলে দিল। পায়েল দরজা খুলতেই তার চোখে পড়ল ফারহানের বিধ্বস্ত চেহারা। ফারহান তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গিয়ে পায়েলকে স্পর্শ করতে গিয়েও করল না। তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? ফারহানের অতিরিক্ত অস্থিরতার কারণে আপনির বদলে তুমি হয়ে গেছে। পায়েল দুঃখিত হয়ে উত্তর দিল, আই এম সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গেছিলাম, তাই শাওয়ার নিতে গেছিলাম একটু, যার জন্য আমি শব্দ শুনতে পাইনি। ওহ। ফারহান ছোট করে ওহ বলে নিজের ঘরের দিকে চলে গেল। পায়েল বুঝতে পারল ফারহান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। পায়েল এই 1 সপ্তাহে বুঝতে পেরেছে ফারহান কফিতে আসক্ত, তাই সে কিচেনে চলে গেল কফি বানাতে। ফারহান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো? আসুন, আমি তো বলেছি আমার রুমে আসতে, আপনি অনুমতি নেবেন না। পায়েল কোন বক্তৃতায় না জড়িয়ে ফারহানের কাছে এগিয়ে গেল। হাতে রাখা কফির মগটা ফারহানের দিকে এগিয়ে দিল। আপনার হয়তো এটা প্রয়োজন। ফারহান পায়েলের হাতের দিকে তাকল।
এই মুহূর্তে তার সত্যি এক কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে এক ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল সে, যার দরুন মাথাটা ভীষণ ধরেছে। ধন্যবাদ, চাইলে কিন্তু আপনার জন্য এক কাপ আনতে পারতেন। আমি কফি খাই না। ওহ, ফারহান কফি খেতে খেতে প্রশ্ন করল, আচ্ছা আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটাই একটু উদার প্রকৃতির, তাই। ফারহান মুচকি একটুকু হাসি দিয়ে বলল, কতটা উদার দেখতেই পাচ্ছি। এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছি, উদারতা দেখিয়ে সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়। ঠিক ঘৃণা নয়, যেটা আপনাকে আমার করা উচিত। ফারহান মুচকি হেসে উঠে গিয়ে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, যেদিন আপনি এই অনুভূতির স্বাদ পাবেন সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন। পায়েলের একটু লজ্জা লজ্জা অনুভূত হয়, কেন হয় সে সেটা জানে না। পায়েল নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, আপনার খিদে পেলে আমাকে ডেকে দিয়েন। ফারহান মনে মনে বলল, খিদে তো লেগেছে, প্রেম প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে পার্থর ফোন দেখে পুষ্পা অবাক হল। ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন ফারাবি ভাইয়ার সাথে সাথে আসতো তখন তাকে দেখে মনে হতো ভাজ্জা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে সেই থেকে শুরু করল অভদ্র হয়ে যাওয়া। সেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরো বেপরোয়া হয়ে গেছে। হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার আবদার করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তার জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটু বেশিই ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে। পুষ্পা ভাবনা রীতি টেনে কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। মেয়েলি কণ্ঠ পেয়ে পার্থর চিত্ত শান্ত হল। যতবার এই কণ্ঠ শুনে ততবার তাকে একান্ত নিজের করে নেয়ার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয়, আর অল্প কিছু দিন তারপর সে একান্তই তোর। যাকে হারানোর ভয় তোকে আর কুড়ে কুড়ে খাবেন। দাদি ফারজানাকে দিয়ে পাচ্ছে কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। ফারহান আর পায়েল বাড়িতে এসেছে। এসেই পায়ের ওপর পাতুলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি ছেলের বউ তার পাশে না থাকায় পায়েলকে সে কিছুই বলতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে পারিদা বেগমের আত্মা শুকিয়ে আছে, শরীরও কেমন মেচমেচ করছে। ফারাবি দাদির ঘরের কাছ দিয়ে নিজের ঘরে যাচ্ছিল। দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করল। গিয়েও দেখল ফারজানা খালা পা টিপছে আর ঘুমে ঢুলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। ফারাবি ফারজানা খালাকে চলে যেতে বলে নিজেই দাদির পা টিপে দিতে শুরু করল। কথায় কথায় দাদিকে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন, ঘুমো তো আমার কবেই উড়ে গেছে। যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়েকে বিয়ে করেছে, জানিস আমার কত স্বাদ ছিল। ফারাবি দাদির কথা শেষ না করতে দিয়ে বলল, দাদি আমার ঘুম পেয়েছে, আমি আসছি। নিজের কথা শেষ করে ফারাবি আর এক সেকেন্ডও দেরি করল না, দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল। পারিদা বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। চলবে।